ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। রমজান এলে বেতন আর ঈদ বোনাস নিয়ে প্রায় রাজপথে নেমে আসতে হয় পোশাক শ্রমিকদের। এজন্য এক নিয়মে পরিণত হয়েছে যে পারিশ্রমিক তাদের অধিকার, সে অধিকার আদায়ে করতে হয় সংগ্রাম, আন্দোলন। কিন্তু কেন দেশের রপ্তানি খাতে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আহরণকারী এই খাতের শ্রমিকদের প্রতি এমন বৈষম্য প্রশ্নবিদ্ধ করছে খাত সংশ্লিষ্ট শিল্প মালিকদের। তথ্যানুসন্ধানে দেখা গেছে চরম আর্থিক সংকটের অজুহাতে এবার ঈদে বেতন ভাতা দিতে না পারার শঙ্কায় প্রায় 2 শতাধিক পোশাক কারখানা। আর তাহলে ঈদের আগে ন্যায্য পাওনা পাবে না প্রায় 3 লাখ শ্রমিক। এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়, শ্রমিকের পাওনা পরিশোধে টালবাহানা কেন। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন বিকেএমএ নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিএসআই গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। আপনাদের স্বাগত। ইতিমধ্যে আমাদের সাথে একজন যুক্ত আছেন, ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। আমরা আলোচনায় যাব আপনার সাথে, কিন্তু তার আগে আমরা আমাদের সহকর্মী ইউসুফ রানার একটি প্রতিবেদন আছে, দর্শক সেটি দেখে আসবো। 21শে মার্চ বা 20 রোজার মধ্যেই পোশাক শ্রমিকদের বেতন ভাতা সহ সব পাওনা পরিশোধের সরকারি নির্দেশ আছে। সে হিসাবে ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ ভাতা ও মার্চ মাসের আংশিক বেতন পরিশোধ করতে হবে উদ্যোক্তাদের। শিল্প মালিকরা বলছেন, সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব নয়। উল্টো বেতন বোনাস না দিতে পারার ঝুঁকি আছে 2 শতাধিক কারখানায়। 160-70 থেকে ধরে 200 ফ্যাক্টরি, তারা মিডিয়াম একটা সংখ্যার মধ্যে আছে। গভর্নমেন্ট যেটা বলেছে 20 তারিখের মধ্যে বেতন ভাতা দিয়ে দেবে, সব 20 তারিখের মধ্যে পারবে আমার, হয়তো তার টাকা 22 তারিখে আসবে। হ্যাঁ, 22 তারিখ কিছু টাকা আসলো, তখন সে বোনাসটা দিয়ে দিল। এরপরে সে ওয়েট করবে, বাকি যে মার্চের যে অ্যাডভান্সটা, তো সেই ক্ষমতা সে দিবে লাস্ট দিনে। সংকটে থাকা উদ্যোক্তারা শ্রমিকের বকেয়া পরিশোধে তাকিয়েছিল সরকারের দিকে। প্রত্যাশা ছিল শ্রমিকের পাওনা পরিশোধে সরকার সহজ শর্তে ঋণের ব্যবস্থা করবে। যদিও প্রচুর পরিমাণ অর্থ প্রিন্ট করা হচ্ছে, কিন্তু এটা অফিসিয়ালি ঘোষণা দেওয়া হচ্ছে না। আমরা যে ব্যাংকিং সেক্টর থেকে যে টাকাটি আমাদের পাওয়ার কথা, যে পরিমাণ প্রবাহ আমরা তারল্য পেয়ে থাকি, সেই পরিমাণ তারল্য আমরা পাচ্ছি না, এবং এটি ইন্টারেস্ট রেট অনেক পরিমাণ বেড়ে গেছে। এই অবস্থায় একটি চ্যালেঞ্জের মুখোমুখি অবশ্যই গার্মেন্টস সেক্টর আছে। উদ্যোক্তাদের অভিযোগ, বিজিএমই এর নেতৃত্ব শূন্যতার কারণেই সরকারের কাছে তাদের বার্তা যায়নি। রুগ্ন যারা ক্ষুদ্র মাঝারি যারা আছে ফ্যাক্টরিগুলো, তো এগুলো নিয়ে যে আমাদের কেউ কাজ করছে না। নির্বাচিত বোর্ড থাকলে এগুলো সম্ভব। প্রশাসক অথবা সহায়ক কমিটি দিয়ে কতটা কার্যকর হবে আমরা এখনো সামনেই বোঝা যাবে। এরই মধ্যে বেতন বোনাসের দাবিতে রাস্তায় নেমেছে কয়েকটি কারখানার শ্রমিকরা। শিল্প উদ্যোক্তাদের শঙ্কা, শিগগিরই ব্যবস্থা না নিলে ঈদের আগে পরিস্থিতি আরও কঠিন হবে। এই সেক্টরকে অস্থিতিশীল করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এবং যারা আন্দোলন করতেছে আমাদের শ্রমিক ভাইয়েরা কিন্তু আসলে আন্দোলন করার জন্য তারা মোটেও প্রস্তুত না। শ্রমিক নামধারী কিছু লোক এর মধ্যে ঢুকে পড়েছে। এই অবস্থায় ঈদের আগে শ্রমিক অসন্তোষ এড়াতে দ্রুত প্রণোদনার টাকা ছাড় করা সহ ব্যাংকগুলোকে উদার হওয়ার অনুরোধ জানিয়েছেন শিল্প মালিকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদন দেখছিলাম, ফিরছি আলোচনা। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরও একজন অতিথি, বিকেএমএ নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। আমরা আলোচনায় ফিরছি। ফজলে শামীম এহসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনারা একটা প্রতিবেদন দেখানোর চেষ্টা করছিলাম। ঈদের আগে যে বেতন ভাতা সংক্রান্ত বিষয়টি, আসলে একটি বিষয় স্পষ্ট হয়েছে, একটা শঙ্কা তৈরি হয়েছে। ছোট বড় প্রায় 200 কারখানার শ্রমিকরা বেতন ভাতা আদৌ পাবে কিনা। 21শে মার্চ বা 20 রোজার মধ্যে একটা নির্দেশনা দেওয়া আছে যে তাদের বেতন ভাতাগুলো এবং বোনাস সহ দেওয়ার জন্য, কিন্তু সেক্ষেত্রে আসলে কতটুকু কার্যকর হতে পারে বলে মনে করছেন আপনি? হ্যাঁ, না ধন্যবাদ। আমি আসলে ওই মিটিংয়ে ছিলাম, যে আমাদের যেটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা 20শে মার্চের মধ্যে আমাদের বোনাসের যে বা অন্যান্য যে বকেয়াগুলো থাকে সেগুলো আমরা পরিশোধ করে দিব, এবং মার্চের যে অগ্রিম বেতন যেটা থাকে সেটা কারখানার সক্ষমতা অনুযায়ী শ্রমিকদের সাথে আলোচনার ভিত্তিতে ঈদের ছুটির আগেই যতটুকু সম্ভব আমরা পরিশোধ করব, যেহেতু এটা একটা অগ্রিম হিসাবে দেওয়া হচ্ছে। আইনগত বাধ্যবাধকতা নাই, বাট মানবিকতার দৃষ্টিকোণ থেকে সেটা আমরা আসলে আমরা দিব। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে আমি যেটা মনে করছি বর্তমানে, যে আমাদের খুব বেশি সমস্যা হবে না। আমাদের 1 থেকে 2% কারখানা একটু ক্রাইসিসে পড়তে পারে শেষ মুহূর্তে গিয়ে, প্রতিবারই পরে। যদি এবার বিষয়টি
একটু কঠিন, কারণ আমাদের বেশ কিছু কারখানা প্রায় 1.5 থেকে 2 মাস তাদের প্রোডাকশন করতে পারে নাই। ইভেন ব্যাংকিং সেক্টরগুলোও তারল্য সংকটের কারণে আগে যেভাবে সাপোর্ট দিত আমাদের ফ্যাক্টরিগুলোকে, নিয়মের কিছুটা ব্যত্যয় ঘটিয়ে হইলেও তারা পরবর্তীতে আবার সেটা অ্যাডজাস্ট করে নিত। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি না থাকার কারণে ব্যাংকগুলো একটু ভেরি স্ট্রিক্ট একটা তাদের স্ট্যান্ড নিয়েছে, ফলে কিছুটা সমস্যা বাড়লো। আমি আশাবাদী যে শেষ মুহূর্তে হয়তোবা আমরা অতীতের মতো এবারও এই ঈদটা ভালো মতোই করতে পারবো। নিশ্চয়ই আপনার সাথে আমরা প্রত্যাশা রাখি। আসলে শ্রমিকদের কারণেই তো আসলে আমাদের অর্থনীতির চাকাটা ঘুরছে। তারা যদি ভালো থাকে তো আসলে আমাদের শিল্প খাত, অর্থ খাতটাও ভালো থাকবে, সর্বোপরি আপনারা যারা মালিক পক্ষ আছেন আপনারাও ভালো থাকবে, দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। আপনি থাকুন আমাদের সাথে। মাহফুজ কবির, ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে শঙ্করের টাকা উদ্যোক্তারা একটি বিষয় বলছেন, বকেয়া পরিশোধের সরকারের দিকে তাকিয়েছিল এবং প্রত্যাশা ছিল শ্রমিকের পাওনা পরিশোধে সরকার সহজ শর্তে কিছু ঋণের ব্যবস্থা করবে। আসলে আমরা প্রত্যেকবারই দেখি যে ঈদ তো আসলে একদিনের বিষয় না, 365 দিনে। আমরা জানি যে দীর্ঘদিন পর 1 মাস 30 দিনের রোজা শেষে ঈদটা আসে। আগে থেকে প্রস্তুতি থাকে না কেন এই ব্যাংকের দিকে তাকিয়ে থাকা? আপনার পর্যবেক্ষণ কি বলে? ধন্যবাদ। আসলে এখানে ব্যাংকগুলো, বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকগুলোর তেমন কিছু করার নেই, তার কারণ যে সুদের হার প্রায় 15.5%, তো এইটির সঙ্গে আরো কিছু চার্জ থাকে। তো এইটার থেকে আসলে কতটা ব্যাংক কমাবে এবং ব্যাংকগুলো আসলে ওই একটা আছে কিনা। এখন যে আমাদের পলিসি রেট রয়েছে, তো পলিসি রেটের সাথে তো অ্যাডজাস্ট করতে হয় বিষয়টাকে। এখন বাংলাদেশ ব্যাংক যদি তারা স্পেশাল কোনো ফান্ড করে এবং সেই ফান্ড থেকে যদি সরাসরি কোনো সহায়তা এই যে আমাদের যে গার্মেন্টস কারখানাগুলো সেগুলোকে দেয়, তো সেইটা হতে পারে। এবং সেইটা আসলে যে আমাদের পলিসি রেটের বাইরে গিয়ে সেই কাজটা করতে হবে। এবং সেই জায়গাতে আসলে আমার মনে হয় না যে বাংলাদেশ ব্যাংকের যথেষ্ট পরিমাণে আগ্রহ রয়েছে। কিন্তু একই সঙ্গে আসলে আমাদের যে এই কারখানাগুলোর কথা তো চিন্তা করতে হবে। সব কারখানার হয়তো এগুলো প্রয়োজন নেই, বা হয়তো আসলে কোনোভাবে হয়তো যারা বড় রয়েছেন তাদের সক্ষমতা বেশি, তারা কোনোভাবে ম্যানেজ করতে পারে। কিন্তু যে কারখানাগুলো একটু ক্রিটিক্যাল অবস্থাতে আছে, তো সেগুলোর কথা তো ভাবতে হবে। এবং এই শ্রমিকদের কাছেই তো এই অর্থটা যাবে মানে শেষ পর্যন্ত। তো সেটা একটু চিন্তা করা উচিত ছিল আসলে বাংলাদেশ ব্যাংকের। আমি মনে করি যে এই জায়গাতে একটা পলিসি ফেলিওর রয়েছে বাংলাদেশ ব্যাংকের। সবসময় আসলে এইরকম হার্ড টার্ম গুলো সেগুলো ইমপ্লিমেন্ট করলে হয় না। আসলে মানুষের দিকে তাকাতে হয়, গার্মেন্টস ফ্যাক্টরি গুলো যেগুলো একটু ক্রিটিক্যাল অবস্থাতে আছে সেগুলো শ্রমিকদের দিকে তাকাতে হয়। এবং ঈদ আসলে এই 2বার আসে, এবং এই রোজার সময়টাতে এবার দেখা যাচ্ছে যে বেশ লম্বা সময় একটু বন্ধ রয়েছে। যদিও সময়টাতে আসলে কাজগুলো চলবে কারখানাগুলোতে, কিন্তু ব্যাংকগুলো তো বন্ধ থাকবে। তো সুতরাং একটু আগে ভাগে যদি এই ব্যবস্থা নেওয়া যেত, তাহলে সেই ক্ষেত্রে হয়তো এই জায়গাটাতে এই সংকটগুলো তৈরি হতো না। এবং দেখা যাচ্ছে যে প্রায় 2 লক্ষের মতো একটা হিসেবে এসছে যে শ্রমিকরা একটু অনিশ্চয়তার মধ্যে থাকবে। তো এইটা কিন্তু আসলে একটা অস্বস্তি, তার কারণ মালিকেরা তো অর্থ দিতে চায় এবং সেটা ঋণ করে দিতে চায়। বিষয়টা এমন নয় যে তারা আসলে সরাসরি টাকাটা অর্থটা সাহায্য হিসেবে চাচ্ছে। তো এইভাবে একটু শর্তটা সহজ করে একটু কম সুদে যদি ঋণ দেওয়া যেত আগে ভাগে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে বিতর্ক সেগুলো উঠতো না, এবং শ্রমিকেরাও একটু ভালো অবস্থায় থাকেন, মালিকরাও একটু স্বস্তিতে থাকতো। নিশ্চয়ই, ধন্যবাদ আপনার পর্যবেক্ষণ তুলে দেওয়ার জন্য। ফজলে শামীম মেহসান, আপনার কাছে আবারও ফিরতে চাই। আরেকটি প্রশ্ন আপনার কাছে। কিছু পোশাক খাত আছে, আপনি বলছেন কিছু ক্ষেত্রে হয়তো কঠিন হয়ে যাবে, এই কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন আছে, এটা সত্যি। সেই জায়গায় এই প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের কারণে যে শ্রমিকদের অসন্তুষ্ট বাড়ে, সেটা কিন্তু সার্বিকভাবে যারা বড় কোম্পানি আছে, যারা নিয়মিত বেতন ভাতা দেয়, তাদের উপরে কিন্তু সেই দায়টা এসে বর্তায়। এইটার সলিউশনটা কি, আসলে সমাধানটা কোন জায়গায়? না, সমাধান আসলে একটা সামগ্রিক বা সামষ্টিক একটা সমাধান লাগে, যেটা মাহফুজ ভাই বললেন। যে আসলে দেখেন, দিনের শেষে টাকা তো ব্যাংকের কাছে, এখন আমার তো সেখান থেকে টাকাটা পেতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংকগুলা বেশ কিছু সময় আসলে ছোট ছোট কারখানাগুলোর সাথে একটু অন্যায্য আচরণও করে, যে তার হয়তো বা পাওনা টাকা ব্যাংকের আছে, কিন্তু তার কিছু পেমেন্ট আসলো, সে ব্যাংক তখন তার নিজের টাকাটা কেটে নেয়, শ্রমিকের জন্য মালিক চেয়েলেও সে টাকাটা দেয় না। সেই জায়গাগুলোতে আমরা আবার অতীতে আলোচনা করে ব্যাংকের সাথে আমাদের অ্যাসোসিয়েশনগুলোর পক্ষ থেকে আমরা আলোচনা করে কিছুটা ছাড়ের ব্যবস্থা করেছি। অনেক সময় এমনও আছে যে ঈদের 2 দিন আগে মালিক তার হয়তো ওয়াইফের গয়না বিক্রি করেও ওয়ার্কারদের বেতন দিয়েছে। আপনি যদি দেখেন যে বিগত 3-4 দশক ধরে ঈদের সময় গিয়ে কিন্তু আসলে আলটিমেটলি 1-2% যেটা আসলে যে কোনো ক্ষেত্রে ব্যর্থ হতে পারে, এর বেশি কারখানাতে কিন্তু কোনো কিছু বাকি থাকে না। যে করি হোক আমরা পরিশোধ করি যাই। যদিও প্রতি বছর ঈদের আগে এটা খুব একটা বার্নিং ইস্যু থাকে, সবাই কথাবার্তা আমরা বলি যে বেতন বোনাস কি হবে, পাওনা দানা কি হবে। কিন্তু আপনি যদি অতীতে দেখেন, আমরা কিন্তু কখনো এটা না দিয়ে আমরা যাইনি। আমরা শ্রমিকদের বেতন দিয়েই এই 10 লক্ষ 15 লক্ষ যাই বলুক, মানুষ 2 লক্ষ 1 লক্ষ যাই বলে, লাস্টিকে দেখা যায় যে আসলে সবাই সুন্দর মতো আমরা ঈদে যেতে পারি। এবারও আমি আশা করতেছি শেষ মুহূর্তে গিয়ে ব্যাংকগুলো আমাদের
আমাদেরকে সাপোর্ট দিবে। এবং আরেকটা যেটা আমাদের ডক্টর মাহফুজ ভাই বললেন যে সুদের হার বর্তমানে আসলে এমন একটা জায়গাতে গিয়েছে যে আমি যখন 9% চিন্তা করে আমার ফ্যাক্টরিটা করেছিলাম, এখন যখন আমার 14-15% দিতে হচ্ছে, তখন আমার কাছে যে আপনি যদি বলেন যে আপনি 1 বছর ধরে টাকাটা জমায় রাখেন নাই কেন আপনি এখন ব্যাংকের কাছে যাচ্ছেন, আমার যাওয়ার মতো পরিস্থিতি থাকে না। এমনি আমরা কম প্রফিটে কাজ করি, আমাদের শ্রমঘন একটা সেক্টর, তার সাথে যখন এরকম সুদের হার 9 থেকে 15 হয়ে যায়, 14 হয়ে যায়, তখন যা ছিল সেগুলো আসলে চলে যায়। ফলে আমাদের ওই আবারও দিন শেষে ব্যাংকের কাছে যেতে হয়। ফলে আমি মনে করি যে রপ্তানি বা শ্রমঘন শিল্পগুলোতে, শুধু রপ্তানি না, শিল্পগুলোতে হয়তো ব্যাংক যদি একটু শিথিলতার সহিত এখন যদি নাকি তারা একটু দেখে, সেটা তাদের এবং আমাদের উভয়ের জন্য আসলে এটা আবার ভালো হবে এবং শ্রমিকরা তো উপকৃত হবেই। নিশ্চয়ই ফজলে শামীম হাসান এবং ডক্টর মাহফুজ কবির, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই, বিরতির পর ফিরে এসে আপনাদের সাথে আমরা আবারও আলোচনায় ফিরব। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আলোচনার বিষয় শ্রমিকের পাওনা পরিশোধে টাল বাহানা কেন। আমরা ফিরছি আলোচনায়। ডক্টর মাহফুজ কবির, বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরতির আগে আপনি আপনার বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন। ব্যাংক ক্ষেত্রে আসলে টাকা তো ব্যাংকের কাছেই থাকে, ব্যাংকের ঋণ সহজীকরণের একটা বিষয় আছে। আচ্ছা, শিল্প প্রতিষ্ঠান মালিক যাদের আছে তাদের কাছে ঋণ সহজীকরণের যে বিষয়টি, এটি আসলে কতটা সহজ হবে আদৌ বর্তমান প্রেক্ষাপটে, কিভাবে করা যায়? না, আসলে এখন সহজীকরণের বিষয়গুলো আসলে কিভাবে করবে, কারণ হলো যে এখন আমরা কিন্তু ওই একটা কন্ট্রাকশনের মানিটারি পলিসি করছি, আবার অন্যদিকে কিছু কিছু কারখানা রয়েছে যার মালিকেরা কিন্তু আবার এই বিগত সরকারের আমলে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়েছিলেন, দলের সঙ্গে ছিলেন। তো যার ফলে এই বর্তমান সময়ে কিন্তু তারা বেশ কিছুটা অসুবিধার মধ্যে আছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ব্যাংকগুলো, যেগুলো আসলে অভিযোগ শোনা যাচ্ছে যে ব্যাংক কিছু কিছু এই মালিকের উপর আসলে চাপ তৈরি করছেন, তাদের ব্যাক টু ব্যাক এলসি সেগুলো কিন্তু বাতিল করছেন। তো এগুলো যে কেন করছেন, কিভাবে করছেন, একটা সচল একটা ভালো কারখানা যেগুলো চলছে, হয়তো মালিক হয়তো কোনো দোষ করেছেন, কিন্তু কারখানাগুলো চালু আছে, ভালোভাবে এক্সপোর্টও তারা করছেন। তো এই অবস্থায় আমি মনে করি যে এই ধরনের যে নীতির প্রয়োগ, তো সেটা কিন্তু আসলে এই যে সহজীকরণের যে ধারণা সেটার সঙ্গে কিন্তু যায় না। তো এখন যেটা করতে হবে যে যেহেতু বিনিয়োগ এই মুহূর্তে কম বা প্রবৃদ্ধির চাকাও কিন্তু এরকম সচল হচ্ছে না এই বছর, তো দেশি বিদেশি বিনিয়োগ যেহেতু কম, এই কারণে কিন্তু আসলে যেগুলো ভালো কারখানা, চালু কারখানা, সেগুলোকে চালু রাখতে হবে। মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আপনি গ্রহণ করুন, কোনো সমস্যা নেই। কারণ ব্যাংকগুলো যদি আরো উচ্চ ঝামেলা তৈরি করে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ব্যবসাগুলো চলবে না। তো সুতরাং এখনকার যে নিয়ম নীতি সেগুলোকে আরো সহজ করতে হবে, যাতে মালিকেরা সহজে ঋণ পান এবং যাতে পরিশোধের সময়সীমাও যেন এমন ভাবে থাকে যাতে করে আসলে সহজে এগুলো পরিশোধ করা যায়। আর আর আরেকটা বিষয় হচ্ছে কি যে ঋণের সুদের হার কিন্তু আমাদের আস্তে আস্তে কমাতে হবে, পুরো মানিটারি পলিসিকে ফ্লেক্সিবল করতে হবে। এটা করলে তখন ব্যবসার পরিবেশটা ভালো হবে এবং বিনিয়োগও বেশি হবে। এখন এরকম চাপাচাপি করে কন্ট্রাকশন যদি আমরা কন্টিনিউ করতে থাকি তাহলে কিন্তু ব্যবসা ভালো যেমন হবে না, তেমনি করে কিন্তু আরো নতুন নতুন সম্পদ তৈরি হবে। নিশ্চয়। ফজলে শামীম হাসান, ডক্টর মাহফুজ কবির যে পর্যবেক্ষণটি তুলে ধরলো, আপনি এর সাথে কিছু যুক্ত করতে চান কিনা? না, আমি মাহফুজ ভাই একদম যথার্থ বলেছেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। আমি মনে করি যে যে ভালো যে কারখানাগুলো আছে তারা আসলে আমি একটু বলি যে আমাদের যে হেডিংটা যে টাল বাহানা, আসলে এটা ঠিক না। কারণ আপনি যদি ইতিহাস দেখেন, আজ পর্যন্ত কোনোদিনই কোনো শ্রমিকদের বেতন পরিশোধে টাল বাহানা হয়নি। এবং আপনি যদি দেখেন যে ফেব্রুয়ারি মাসের বেতন কয়টা ফ্যাক্টরিতে বাকি বা জানুয়ারি মাসের বেতন কয়টা ফ্যাক্টরিতে বাকি, সেটা আপনি পার্সেন্টেজে 1-2%ও পাবেন না। তো 100টা ভাত খেতে গেলে 2-1টা ভাত হয়তো প্লেটে থেকে যেতে পারে, বাট সেটা আসলে আসলে ধর্তব্যের মধ্যে না আনাটাই ভালো। তাতে আসলে অনেকের আসলে মানসিকভাবে তখন আমরা আসলে একটু ক্ষতিগ্রস্ত হই মেন্টালি, যে আমরা এত ভালো মতন কাজ করার পরেও জনগণ আমাদের সম্বন্ধে কি এরকম ভাবে কিনা বা ভাবে কেন। আমরা আসলে যদি আপনি দেখেন যে এই যে ব্যাংকিং যে একটা সাপোর্ট, এইটার কারণে কিন্তু অনেক ভালো ভালো কারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জায়গাটাতে আমাদের নজর দিতে হবে, বিশেষ করে সুদহার। এই সুদহারে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করা কোনো মতেই সম্ভব না। কিন্তু তারপরে যদি বলেন, দিনের শেষে আমাদের দায়িত্ব, আমরা যে করি হোক শ্রমিকদের বেতন এবং তাদের যে বোনাস এবং প্রয়োজনে আমাদের সক্ষমতা অনুযায়ী মার্চের যে অগ্রিম বেতন, সেটাও আমরা যথাযথ সম্ভব আমরা পেমেন্ট করি, আমরা ইনশাল্লাহ যাব। নিশ্চয়ই। এখানে আরেকটা বিষয় যুক্ত করতে চাই। অনেকে অভিযোগ করছে, উদ্যোক্তাদের অভিযোগ যে বিজিএম এর নেতৃত্ব শূন্যতার কারণে সরকারের কাছে একটা বার্তা পৌঁছায়নি। অর্থাৎ কেন এই অভিযোগ? এটার নেপথ্যে কোনো বিষয় আছে কি? দেখেন, এগুলো আসলে রাজনৈতিক, বাট আমি যদিও বিজিএম এর একজন সদস্য এবং বিকিএম এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হিসেবে বলছি, ব্যাপারটা আসলে এরকম না।
যিনি বলছেন উনি হয়তো বা এই ব্যাপারটা এখন পর্যন্ত জানেন না যে বিজিএমই বর্তমান সহায়ক কমিটি বা অ্যাডমিনিস্ট্রেটর কি পরিমাণ কাজ করছেন, কারণ ওনাদের পক্ষে তো সকল সদস্যকে জানায় কাজ করা সম্ভব, আমাদের পক্ষে হয় না। আমরা যে কাজগুলো করি আমরা সকল সদস্যদেরকে জানাতে পারি না। বাট আমি যেহেতু অন্য একটা অ্যাসোসিয়েশনের হয়ে কাজ করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে বিজিএমই নেতৃবৃন্দ সঠিকভাবেই কাজ করছেন এবং যথেষ্ট পরিমাণে তারা চেষ্টা করছেন যেন তাদের সদস্যদের জন্য যে সকল সুযোগ সুবিধাগুলো আনা যায় সেগুলো ব্যবস্থা করতে। এবং এই কারণে কিন্তু নগদ সহায়তার 2টি অর্থ ছাড় হয়েছে। প্রথমে একটু কম করা হয়েছিল, সেটাকে আমরা আবার বাড়িয়ে আবার আরেকটা অর্থ ছাড় করিয়েছি। এবং যেসব কারখানায় সমস্যা হতে পারে সেই কারখানাগুলোর লিস্টও আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে প্রেরণ করেছি, যেন তাদের জন্য একটা স্পেশাল ইনসেন্টিভের ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়ে কাজ করার জন্য আর কি। নিশ্চয়ই আমরা আসলে কাজ করছি। নিশ্চয়ই, এবং নিশ্চয়ই বিদের আগে তারা এই সুফলগুলো পাবে মাঠপর্যায়ে। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে এমনিতেই নানা সংকট আছে আমাদের দেশের অর্থনীতি, মূল্যস্ফীতিটা লাগামহীন, নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। সবকিছু মিলিয়ে আমাদের যে রপ্তানি খাতের সবচেয়ে যে শীর্ষে আছে এই পোশাক খাত, সেটিও নানা সংকটে আছে। সবকিছু মিলে এই সংকট থেকে এই মুহূর্তে উত্তরণের সমাধানটা কোন পথ আসলে? হ্যাঁ, আসলে আমাদের সংকট থেকে খুব দ্রুত বের হয়ে আসতে হবে। মানে সংকটগুলো আসলে কেমন, মানে সংকট কিন্তু আমরা নিজেরাই বেশ কিছু জায়গা তৈরি করেছি। বিশেষ করে যে আমাদের সুদের হার কিন্তু এত বেশি যে এটা দিয়ে আসলে আমাদের ব্যবসা করাটা কঠিন। এখন বিনিয়োগের সিদ্ধান্ত বেশ কিছু অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে। যেমন একদিকে হচ্ছে যে পুরো ব্যাংক ব্যবস্থা থেকে সহায়তা কতটুকু পাওয়া যাবে, এবং এই যে আমাদের যে কষ্ট কতটুকু, আর এর পাশাপাশি কিন্তু অন্য আরেকটা বিষয় আমাদের চ্যালেঞ্জের মধ্যে এসে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই জায়গাতে কিন্তু খুব বেশি দৃশ্যমান উন্নতি আমরা এখনো করতে পারছি না। মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু ইতিমধ্যে পুলিশদের সাথে বসেছেন, কর্মকর্তাদের সাথে, অনেক পরিবর্তন আসছে, কিন্তু আলটিমেটলি মানুষের যে আস্থা সেটা কিন্তু আসলে খুব একটা ফিরে আসছে না। তো এই বিষয়গুলো নিয়ে একটা বড় রকমের সমস্যা তৈরি হচ্ছে কিন্তু বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও। তো এখন বিনিয়োগকারীরা সবসময় চান যে শান্তিতে, সুস্থ পরিবেশে, ভালো আইন শৃঙ্খলার মধ্যে তারা ব্যবসা করবেন। ওই জায়গাতে একটা সমস্যা রয়ে গেছে। আমি মনে করি যে এই যেমন মনিটারি পলিসিকে আমাদের একটু ফ্লেক্সিবল করতে হবে, এবং একই সঙ্গে বিদেশি বিনিয়োগও আসলে এইভাবে আনতে হবে আমাদের এখানে। এখন আরএমজির ক্ষেত্রে মোটামুটি ভালো একটা বিনিয়োগ হয়েছে, কিন্তু অন্যান্য জায়গাতে যে আমাদের পুরো ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ, এই জায়গাগুলোতে একটু ভালো কাজ করতে হবে। এটি করলে আমি মনে করি যে বিনিয়োগটা বাড়াতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়, এবং তার জন্য দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা এবং একই সঙ্গে যে ব্যাংকের দিক থেকে সাপোর্ট দেওয়া। অর্থাৎ এই মুহূর্তে সংকট উত্তরণ রূপে হচ্ছে ব্যাংক ঋণের যে সুদ হার বেড়েছে, এটা আসলে খুবই টাফ হয়ে গেছে, এটা কথা সত্য। আর বিদেশি বিনিয়োগটাকে আকৃষ্ট করা যেতে পারলে হয়তো এই খাতটা আরও একটু সমৃদ্ধের জায়গায় চলে যাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলামী ব্যাংক টালিখাতায় এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।